আমার ভাবিমা হওয়ার পর বেশ একাকিত্ব বোধ করছিলেন। তার এবং আমার দাদার মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল। এরই মধ্যে আমি তাদের বাড়িতে যাই, আর আমাকে দেখে ভাবি খুব খুশি হন। একদিন আমি ভাবির ঘরে হঠাৎ করে ঢুকে পড়ি যখন তিনি তার শিশুকে খাওয়াচ্ছিলেন। সেদিনের ঘটনাটি আমাদের দুজনের জন্যই কিছুটা অস্বস্তিকর ছিল। আমি পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ক্ষমা চেয়ে বেরিয়ে আসি। এক রাতে ভাবি হঠাৎ আমার ঘরে আসেন। আমি বুঝতে পারলাম তিনি মানসিক চাপে আছেন। কিছু না বললেও তার চোখে ক্লান্তির চিহ্ন স্পষ্ট ছিল। তিনি বললেন, আমার দিনগুলো খুব কঠিন যাচ্ছে, একটু মানসিক সমর্থন দরকার। এরপর তিনি এসে আমার পাশে বসেন। আমরা কিছুক্ষণ কথা বললাম, আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। সেই রাতটি আমাদের সম্পর্কের জন্য নতুন একটি অধ্যায়ের শুরু ছিল, যেখানে সহানুভূতি আর বন্ধুত্ব আরও গভীর হয়। আমার ভাবি ছিল অনেক সুন্দর দেখতে। তিনি সব সময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসত। বিয়ের পর তিনি একটু স্বাস্থ্যবান হয়ে যায়, যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করবেন না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি অনেকদিন পর আমার দাদার বাড়ি যাচ্ছিলাম। সেখানে যাওয়ার আগে জানতাম না যে দাদার স্ত্রী আমার সাথে এমনভাবে সম্পর্ক গড়ে তুলবেন, যা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তাদের বিয়ের পর থেকে আমি আমার ভাবির সাথে খুব কমই দেখা করেছিলাম। মাঝে মাঝে দাদার ফোনে কথা হলেও ভাবির সাথে তেমন যোগাযোগ ছিল না। দাদার একটি ছেলে হয়েছে, এখন তার বয়স 6 মাস, কিন্তু আমি এখনও ছেলেটিকে দেখতে যেতে পারিনি। তাই কিছুদিনের জন্য সময় বের করে দাদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে পৌঁছানোর পর প্রথমেই আমার ভাবির সাথে দেখা হলো। প্রথমে তাকে চিনতে পারিনি, কারণ তিনি এখন অনেকটাই পরিবর্তিত, বেশ মোটা হয়ে গেছেন। এরপর ধীরে ধীরে তাকে চিনে ফেললাম। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং তার বাচ্চাটির সাথে অনেক মজা করে খেললাম। সন্ধ্যায় যখন দাদা বাড়ি এলেন এবং আমাকে দেখলেন, তখন তিনি খুব খুশি হলেন। আমার দাদা রাহুল দা আমাদের পরিবারের বড় ভাইদের মধ্যে একজন ছিলেন। আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট চাচার ছেলে, আর রাহুল দা ছিলেন সবচেয়ে বড় চাচার ছেলে। ছোটবেলায় রাহুল দা আমাকে অনেক ভালোবাসতেন, আর পরিবারের ছোট হওয়ায় সবাই আমাকে আদর করতেন। এখন ভাবি যে আমাকে এতটা যত্ন নেবেন, তা আমি ভাবতেও পারিনি। 2 দিন দাদা ও ভাবির সাথে থেকে আমি বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই ভাবি আমাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, বাচ্চা হওয়ার পর থেকে আমি কোথাও যেতে পারিনি। যদি তুমি আরও কিছুদিন থেকে যাও, তাহলে আমার কিছুটা সাহায্য হবে। তোমার দাদাও কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, তখন তুমি থাকলে আমার জন্য ভালো হবে। আমি তখনই আমার পড়াশোনার পরীক্ষা শেষ করে দাদার বাড়ি এসেছিলাম, আর ছুটিও ছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কিছুদিনের জন্য সেখানে থেকে যাই। ওই শহরে আমার কিছু বন্ধুও ছিল, যাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল। সেই দিন আমি আমার ঘর থেকে স্নান করে বের হলাম। যেহেতু দাদার বাড়িতে থাকার পরিকল্পনা করিনি, তাই বেশি কাপড়ও সাথে আনিনি। আমি দাদার টি-শার্ট খুঁজে বের করার জন্য তার ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাবিকে সেখানে কোথাও দেখলাম না, আর দাদাও তখন ঘরে ছিলেন না। মনে হলো ভাবি হয়তো রান্নাঘরে ব্যস্ত, আর দাদা কোথাও কাজে ব্যস্ত ছিলেন। ভাবিকে কাজ থেকে ডেকে আনা ঠিক মনে করলাম না। সাধারণত সবার কাপড় আলমারিতে থাকে, তাই আমি নিজেই দাদার একটি টি-শার্ট নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি দাদার একটি টি-শার্ট পরে নিলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে একজন আমাকে জড়িয়ে ধরলেন। ভাবি হয়তো ভুল করে আমাকে দাদা মনে করে আলিঙ্গন করলেন। আমি দ্রুত তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি তখনও আমাকে ছাড়তে চাইলেন না এবং আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই দাদা ঘরে ঢুকলেন এবং ভাবিকে আমাকে জড়িয়ে ধরতে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দাদাকে দেখে ভাবি হঠাৎ পেছনে সরে গেলেন এবং বললেন, তুমি যখন দরজায় দাঁড়িয়ে আছো, তবে তিনি কে? আমি তখন ঘুরে দাঁড়ালাম, আর ভাবি আমাকে দেখে হতভম্ব হয়ে বললেন, তুমি তো রাহুলের টি-শার্ট পরে আছো, তাই চিনতে পারিনি। দাদা এবং আমি দুজনেই এই ঘটনাটি মেনে নিলাম, কারণ আমরা বুঝতে পেরেছিলাম এটি নিছক একটি ভুল বোঝাবুঝি। এরপর দাদা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমিও সেখানে থেকে সরে এলাম। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাবি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ভাবি কি বোঝাতে চাইছিলেন তা তখনও বুঝতে পারলাম না। দুপুর থেকেই দাদা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ রাতে তার ফ্লাইট ছিল। রাত 9টার দিকে তিনি ফ্লাইটের জন্য বেরিয়ে গেলেন। এর পরের কয়েকদিন আমি, ভাবি আর তাদের ছোট সন্তান বাড়িতে একাই ছিলাম। দাদা চলে যাওয়ার পর থেকে ভাবির আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম।
সেদিন রাতে তিনি বললেন বাচ্চাটি ঘুমাতে পারছে না, তাই তাকে আমার ঘরে নিয়ে এলেন। বাচ্চাটিকে আমার কোলে রেখে তিনি একটু কাজ সেরে আসবেন বলে চলে যান। কিছুক্ষণ পর বাচ্চার খেলনাটি হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। খেলনাটি তুলতে গিয়ে তিনি নিচু হলেন, আর তখন তার শাড়ির আঁচল সামান্য সরে গেল। কিন্তু আঁচল ঠিক করার চেয়ে তিনি খেলনাটি তোলার দিকে বেশি মনোযোগ দিলেন, যা দেখে আমি একটু অস্বস্তিতে পড়লাম। পরে তিনি খেলনাটি তুলে আঁচল ঠিক করে নিয়ে বললেন, আজ সারাদিন রাহুলের যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম, খুব ক্লান্ত লাগছে। এখন একটু বিশ্রাম না নিলে ভালো লাগবে না। এখন স্নান না করলে আমার মনের প্রশান্তিও হবে না। তুমি কি একটু সময়ের জন্য তোমার ভাতিজাকে সামলাতে পারবে? আমি সম্মতি দিলাম এবং ভাবি বাচ্চাটিকে রেখে স্নান করতে চলে গেলেন। আমি বাচ্চাটির সাথে খেলতে থাকলাম। কিছুক্ষণ পর বাচ্চাটি কান্না করতে শুরু করল। হয়তো ওর খিদে পেয়েছিল। আমি তাকে নিয়ে ভাবির ঘরে গেলাম, দেখলাম ভাবি চুল শুকাচ্ছেন। আমাকে দেখে তিনি বাচ্চাটিকে আমার হাত থেকে নিলেন। আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখন ভাবি বললেন, আমার মাথা খুব ব্যথা করছে, মনে হয় না চুল ধোয়া উচিত ছিল। ভাবি মাথা ব্যথার কথা বললেন, তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য একটু আদা চা বানিয়ে নিয়ে এলাম। নিজের জন্য 1 কাপ বানালাম, কারণ চা আমার অনেক দিনের সঙ্গী। ডিগ্রি পড়ার সময় রাত জেগে পড়াশোনা করতাম, তখন থেকেই চা পানের অভ্যাসটা লেগে গেছে। 2 কাপ চা নিয়ে ভাবির ঘরে ফিরলাম। তখন দেখলাম ভাবি বাচ্চাকে খাইয়ে দিয়ে শুয়ে আছেন। হঠাৎ চোখে পড়ল তার গাউনের কিছু অংশ একটু সরেছে। আর আমি তৎক্ষণাৎ দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিলাম। ভাবি আমাকে বললেন, দেবরজি, তোমার চোখ ফিরিয়ে নেওয়ার কি দরকার? তখন আমি তাকে তার পোশাক সম্পর্কে বললাম। তিনি দ্রুত তা ঠিক করলেন। আমি তার দিকে তাকালাম এবং কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ায় একটু লজ্জা পেলাম। ভাবি কোনো দ্বিধা ছাড়াই আমার সাথে কথা বলতে শুরু করলেন। চায়ের কাপ হাতে নিয়ে বললেন, তোমার বানানো চা বেশ ভালো হয়েছে। মাথার ব্যথাও যেন সেরে গেছে। চা শেষ করে আমি কাপগুলো তুলে রান্নাঘরে রাখলাম এবং তারপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন প্রতিদিনের মতো আমি সকালবেলা ঘরের বাইরে ব্যায়াম করছিলাম। সাধারণত ভাবি সকাল 9টার দিকে ওঠেন, তাই আমি জানতাম তিনি এত সকালে বের হবেন না। আমি প্রতিদিন সকাল 7টায় উঠে ব্যায়াম শুরু করি এবং 8টার মধ্যে শরীর ঘামে ভিজে যায়। হঠাৎ 8টার সময় ভাবি তার ঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে এক্সারসাইজ করতে দেখে বললেন, তুমি তো এত ফিট আছো, আমাকে কখনো এক্সারসাইজ করার পরামর্শ দাওনি কেন? বাচ্চা হওয়ার পর থেকে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি হেসে বললাম, কোনো সমস্যা নেই, তুমি আজ থেকে আমার সাথে ব্যায়াম করতে শুরু করো। তারপর ভাবি শার্ট ও প্যান্ট পরে এলেন, যাতে তাকে একটু অন্যরকম লাগছিল। আমি নিজেকে সামলে নিলাম এবং ভাবিকে ব্যায়ামের ধাপগুলো শেখাতে লাগলাম। এইভাবে আমাদের মধ্যে কথাবার্তা আরও বেড়ে যেতে লাগল। মাঝে মাঝে ভাবি হঠাৎ দুপুরে আমাকে তার ঘরে ডেকে পাঠাতেন, যাতে তিনি কোনো সাহায্য বা পরামর্শ নিতে পারতেন। এরপর একদিন আমার এক বন্ধুর ফোন এলো, যে এই শহরেই থাকত। তাকে বললাম যে আমিও এই শহরে আছি এবং সে আমাকে দেখা করতে জোর করতে লাগল। যখন আমি বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, ভাবি আমার পাশেই বসেছিলেন। আমি বাইরে যাওয়ার কথা বলতেই তিনি আমাকে থামিয়ে বললেন, এখন তো আমরা দুজনই বাড়িতে আছি, তাই তুমি তোমার বন্ধুকে এখানে ডাকো। আমি তোমাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করব। আমি আমার বন্ধুকে বাড়িতে আসার জন্য ঠিকানা দিলাম এবং ভাবি সেদিন আমাদের জন্য নিজ হাতে খুব সুন্দর কিছু খাবার তৈরি করলেন। আমার বন্ধু সুনীল এলে ভাবি তার সঙ্গে বেশ ভালোভাবে কথা বললেন। কিন্তু সুনীল চলে যাওয়ার পর ভাবি বললেন, তোমার এই বন্ধুকে ভালো লাগেনি। তার চোখের দৃষ্টি কিছু ঠিক ছিল না। মহিলারা পুরুষদের দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে পারেন, আর ভাবি হয়তো সঠিকভাবেই সেটা ধরতে পেরেছিলেন। আমি ভাবিকে আশ্বস্ত করলাম, ঠিক আছে, আজ থেকে আমি তার সাথে শুধু বাড়ির বাইরে দেখা করব, আর কখনো তাকে বাড়িতে ডাকব না। সেই রাতেই বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল, আর ভাবিও বেশ ক্লান্ত লাগছিলেন। আমি শিশুর কান্নার শব্দ শুনে ভাবির ঘরে গেলাম। তার হাত থেকে বাচ্চাটিকে নিয়ে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলাম। তখন ভাবি বললেন, ভাই, আপনি আমার আর আমার বাচ্চার যত্ন কেমন করে করছেন? রাহুল তো বাচ্চা কান্না করলে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আপনি আপনার ঘুম নষ্ট করে আমাদের পাশে এসে দাঁড়ালেন। তার চোখে জল দেখা গেল। ভাবি বললেন, আমার পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, আমি ভেবেছিলাম তার জন্য কিছু গরম পানীয় তৈরি করে আনব। তখনই তিনি আমার হাত ধরে বললেন, কিছু আনার দরকার নেই, এটা আমার শারীরিক সমস্যার কারণে হচ্ছে এবং আগামী কয়েকদিন এমনটাই চলবে। ভাবি হঠাৎ করে তার মাথাটা আমার কাঁধে রাখলেন।
আমি বুঝলাম সম্ভবত তিনি বেশ ক্লান্ত আর অসুস্থ বোধ করছেন। বাচ্চাটাও তাকে সারাদিন বিরক্ত করেছে। তাকে আরাম দিতে আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম এবং মাথায় আলতো করে হাত বোলাতে লাগলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে তার মুখে আরামের ভাব ফুটে উঠল। কয়েকদিন পর ভাবির শরীর আগের তুলনায় বেশ সুস্থ মনে হল। ভাবি আমার ঘরে এলেন, আজ যেন তাকে দেখতে আরও সুন্দর লাগছিল। তিনি কালো রঙের একটি শাড়ি পরেছিলেন। ভাবি বললেন, ভাই, এই কয়েকদিনে আপনি আমার খুব যত্ন নিয়েছেন। বিয়ের পর থেকে রাহুল কখনোই আমার এতটা খেয়াল রাখেনি। অন্তত আমি মনে করতে পারছি না। আপনার মতো একজন স্বামী পেলে হয়তো আমার জীবনটা আরও সুন্দর হতো। কিন্তু কি করব, আমার ভাগ্যই খারাপ। আমি ভাবলাম, অনেক মহিলাই তাদের স্বামী সম্পর্কে অভিযোগ করেন, হয়তো ভাবিও তেমনি কিছু বলছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আরও কাছে এসে বললেন, ভাই, আপনার কাছ থেকে একটা বড় সাহায্য চাই। তিনি বললেন, গত কয়েকদিনে আপনার কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি সেটা কোনোদিন ভুলব না। ভাবি এত সহজভাবে কথাগুলো বললেন যে আমি কিছুটা বিস্মিত হলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, আপনি ঠিক আছেন তো? এসব বলার মানে কি? আমি বিষয়টিকে গভীরে নিতে চাইছিলাম না, তাই আলাপ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম। তখন হঠাৎ করে ভাবি কেঁদে উঠলেন। বললেন, আজ পর্যন্ত আমি অনেক কষ্ট মনে ধরে রেখেছি। আজ আপনার সামনে সব কিছু খুলে বলতে ইচ্ছে করছে। ভাবি বললেন, তোমার ভাই অনেক দিন ধরে অসুস্থ, আর তার প্রভাব আমাদের ছেলেও সহ্য করছে। জন্ম থেকেই আমার সন্তান দুর্বল। তোমার ভাইয়ের অসুস্থতার কারণেই এমনটা হয়েছে। যদি গাছের শিকড় দুর্বল হয়, তাহলে ডালপালা কি শক্তিশালী হতে পারে? আমি অবাক হয়ে বললাম, ভাবি, তুমি এসব কি বলছো? তোমার কথাগুলোর মানে পুরোপুরি বুঝতে পারছি না। ঠিক তখনই ভাবি আমার দিকে ফিরে আবেগপ্রবণ হয়ে বললেন, ভাই, আমাকে বিশ্বাস করো। আমি মিথ্যা বলছি না। এরপর তিনি তার ঘরে গিয়ে আমার ভাইয়ের কিছু মেডিকেল রিপোর্ট নিয়ে এলেন। বললেন, তোমার ভাইয়ের অসুস্থতা সম্পর্কে তুমি জানোই। আমার সন্তানও খুব অল্প বয়সে নানা সমস্যায় ভুগছে, আর আমি নিশ্চিত নই সে কতদিন সুস্থ থাকবে। এখন আমাদের কাছে খুব বেশি সময় নেই। তাছাড়া তোমার ভাই তো বাড়িতেও নেই। ভাবি আমাকে গভীরভাবে দেখলেন এবং বললেন, তুমি তো বুঝতে পারছ, এই পরিস্থিতিতে একজন মায়ের কত কিছু চিন্তা করতে হয়। তিনি সাহায্যের জন্য অনুরোধ করলেন। আরও বললেন, আমার এমন এক সন্তানের প্রয়োজন যে সুস্থ এবং শক্তিশালী হবে। আমি জানি তোমার ভাইয়ের থেকে সেটা সম্ভব হবে না। ভাবিকে তখন খুব চিন্তিত দেখাচ্ছিল। আমি একবার তাকিয়ে দেখলাম, তার মধ্যে এক ধরনের বিশেষ কিছু ছিল যা আগেও আমার মনে কল্পনা এসেছে। যেন তিনি একজন খুবই সুন্দর এবং গুণী মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি মনে করলাম, এই সময়ে তাকে মানসিকভাবে সাহায্য করা দরকার, এবং তাই তার পাশে থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা সেই রাত কিছুক্ষণ কথা বললাম, একে অপরকে বুঝতে চেষ্টা করলাম। ঠিক তখন পাশের ঘর থেকে শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমরা দুজনেই শিশুটির যত্ন নিতে উঠে গেলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এটা ঠিক হবে না। তাই আমি ভাবিকে বললাম যে সে যেন বাচ্চার দিকে একটু নজর রাখে। এরপর আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি ভাবি আমার পাশে বসে আছেন। তিনি এখনও সেই একই নাইট ড্রেসে ছিলেন। মনে হলো তিনি রাতে একটুও ঘুমাননি, কারণ আমি উঠতেই ভাবি আমার সামনেই আছেন। তিনি হেসে বললেন, ভাইজা, আপনি তো আমাকে ভালোভাবেই বোকা বানালেন। আপনি রাজি বলার পরেও সরাসরি ঘুমিয়ে পড়লেন। আমি তখন তাকে আলতো করে বললাম, আমাদের জন্য সময় আছে, মাত্র একটা দিন নয়, সামনের 15 দিন আমাদের জন্যই রয়েছে। মনে রেখো, আমরা একে অপরের পাশে আছি। ভাবি নিজে থেকেই আমার দিকে এগিয়ে এসেছিলেন, তবে আমি বুঝেছিলাম এর আগে আমাকে কিছু মানসিক প্রস্তুতি নিতে হবে, কারণ এই অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। সেই দিন আমি সেলুনে গিয়েছিলাম এবং পথে আমার এক বন্ধুর কথা মনে পড়ে। সে বরাবরই মেয়েদের ব্যাপারে বেশ অভিজ্ঞ ছিল, সবসময় কাউকে না কাউকে ইমপ্রেস করার চেষ্টা করত। ভাবির সঙ্গে দেখা করার আগে আমি তার কাছ থেকে কিছু পরামর্শ নিলাম। সে আমাকে কিছু টিপস দিল। রাতে প্রতিদিনের মতো ভাবি আমার ঘরে এলেন। আমি মনে করলাম, বন্ধু একদিন বলেছিল, অনেক মানুষ চকোলেট পছন্দ করে এবং উপহার দিলে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়ে, তাই আমি ভাবিকে একটি চকোলেট দিলাম। তিনি মৃদু হাসলেন, আর সেই মুহূর্তে বুঝলাম তিনি অনেক আন্তরিক এবং অনুভূতিপ্রবণ। তার সঙ্গে কথা বলাটা খুবই মধুর ছিল, এবং সেই দিনটা আমাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুব সতেজ ও প্রশান্ত লাগল। জীবনের 25 বছরেও এমন অনুভূতি আগে কখনো হয়নি, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল।
সেই অভিজ্ঞতা মনে দাগ কেটেছিল। এরপর থেকে ভাবির সঙ্গে সময় কাটানো যেন একটা অভ্যাসে পরিণত হল। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতাম আর তার সঙ্গ উপভোগ করতাম। তবে কিছুদিন পর বড় দাদা বাড়ি ফিরলেন। আমি ভেবেছিলাম হয়তো এখন আমাদের বন্ধুত্বের সেই খোলামেলা মুহূর্তগুলো আর আগের মতো থাকবে না। তবুও রাতের সময় যখন সবাই ঘুমিয়ে থাকত, ভাবি মাঝে মধ্যে আমার সঙ্গে কিছু সময় কাটাতে আসতেন। আমরা তখন নানা বিষয় নিয়ে আলোচনা করতাম। একবার রাতের বেলা ভাবি আমার ঘরে এসে হাসি মুখে বললেন, গত 2 দিন ধরে আমার মনে হচ্ছিল আমি হয়তো মা হতে চলেছি। আজ চেক আপ করানোর পর নিশ্চিত হলাম যে আমি গর্ভবতী। দেবরজি, আপনি বাবা হতে চলেছেন আর আমি মা। আমি ভাবিকে অভিনন্দন জানালাম। তখন ভাবি বললেন, দেবরজি, শুধু অভিনন্দন দিলেই হবে না। যখন এই সন্তান আপনার, তখন তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমি অবাক হয়ে বললাম, দায়িত্ব? কিসের দায়িত্ব? ভাবি তখন বললেন, আপনাকে আপনার সম্পত্তির অর্ধেক অংশ এই সন্তানের নামে করতে হবে। ভাবির কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বললাম, ভাবি, আপনি কি বলছেন? আমার নামে তো 1 টাকাও নেই। ভাবি কিন্তু আমার কথা মানতে রাজি নন। তিনি বললেন, আপনি যতই অস্বীকার করুন, আমি জানি আপনার নামে কত সম্পত্তি আছে। যদি আপনি আমার কথা না মানেন, তবে আমাকে সবকিছু আপনার দাদাকে জানাতে হবে। এরপর আপনার পরিবারের সামনে কিভাবে বদনাম হবে তা আপনি নিজেই দেখবেন। আমি বললাম, ভাবি, আপনি এই বাড়িতে মাত্র 2 বছর আগে এসেছেন। আর এই 2 বছরে আমি আপনাকে কোনো বড় পারিবারিক অনুষ্ঠানে দেখিনি। তাহলে আপনি আমার সম্পত্তি সম্পর্কে কিভাবে জানলেন? ভাবি আমার প্রশ্নের মুখে কিছুটা অসহায় হয়ে গেলেন। আমি আবার বললাম, নিশ্চিতভাবেই দাদা আপনাকে এসব বলেছিলেন। কিন্তু ভাবি, আপনার কাছে যত সম্পত্তিই থাকুক না কেন, কয়েক বছরের মধ্যে সেটা কোনো কাজে আসবে না। সে শুনে খুব চিন্তায় পড়ল। আমি তাকে মৃদু হেসে বললাম, তুমি কিছু বুঝতে পারছ? তখন সে বলল, দেবর, তুমি কি বলতে চাচ্ছ? আমি উত্তর দিলাম, আমার শরীরে এক ধরনের রোগ আছে, যেটা হয়তো তোমারও হতে পারে। তবে চিন্তা করো না, এটা খুব জটিল কিছু, যা কখনো ঠিক হবে না। আর কিছুদিন পরেই আমি মারা যাব, সাথে তুমিও। তাই আমি আমার সম্পত্তির এক অংশ তোমার নামে লিখে দিতে চাই। সে তখন খুবই অবাক হয়ে গেল। তার মুখ লাল হয়ে উঠল এবং বলল, এই কি বিপদে পড়লাম আমি। তারপর সে তার স্বামীকে জোরে জোরে ডাকতে শুরু করল। দাদা সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো, যেন বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তখন ভাবি তার স্বামীকে বলল, আমি সম্পত্তির জন্যই তোমার ভাইয়ের কাছে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তার শরীরে এই ধরনের সমস্যা রয়েছে। এখন আমাকে কি করতে হবে? এরপর দাদা আর ভাবির মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আমি সব বুঝতে পারছিলাম যে ভাবির পরিকল্পনাটি সঠিকভাবে সফল হয়নি। ভাইয়ের সাথে ভাবির প্রথম পরিচয় এবং এরপর যা ঘটেছিল, সবকিছুই এখন পরিষ্কার হয়ে গেল। সে খুব লোভী, আর সেই কারণেই ভাইয়া তার থেকে দূরে সরে গিয়েছিল। তার স্বার্থ ছাড়া সে কারো কাছে আসে না। রাহুল ভাই আমাকে শুধু ভাবির ব্যাপারে সতর্ক করেছিল। কিন্তু সেদিন রাতে দাদার আসল চেহারাটাও আমার সামনে উন্মোচিত হল। তারা দুজন মিলে আমাকে ঠকিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। আমি দাদাকে বললাম, দাদা, তুমি এতটা নিচে নামতে পারবে তা আমি ভাবতেও পারিনি। তুমি কিভাবে তোমার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে দাও? শুধু টাকার জন্য তুমি নিজের ভাইয়ের সঙ্গে প্রতারণা করছো। আমি ভেবেছিলাম আমার দাদা এখনও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু আমি ভুল ছিলাম। আমার কথা শুনে দাদা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর ভাবির চোখে তখন জল। আমি তখন ভাবিকে সত্যিটা জানিয়ে দিলাম। আমি বললাম, ভাবি, তোমার চিন্তা করার দরকার নেই। আমার কোনো গোপন রোগ নেই, আর আমি তোমার সঙ্গে কিছুই ভুল করিনি। যখন তুমি আমার কাছে আসতে, আমি তোমাকে চকোলেট খেতে দিতাম, যাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। তুমি যখন ঘুমিয়ে পড়তে, আমি ঘর থেকে বেরিয়ে যেতাম। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে সেই গোপন ক্যামেরার ফুটেজ দেখে নাও, যেটা তুমি আমার উপর নজর রাখার জন্য বসিয়েছিলে। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এরপর দাদা ও ভাবি আমার কাছে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু তাদের ক্ষমা করার মতো আমি আর কোনো ইচ্ছা রাখিনি। তারা যা পরিকল্পনা করেছিল তা আমাদের পরিবারেও ছড়িয়ে পড়েছিল এবং সবার সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে গেছে। এখন তারা একেবারে একা হয়ে গেছে, তাদের কর্মের ফল ভোগ করছে। বন্ধুরা, আজকের দিনে মানুষ তার নিজের রক্তের সম্পর্ককেও ভুলে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য। সত্যি কি টাকা সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে? গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক
শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। বাবা আমার রুমে ধীরে ধীরে আসলেন। আমি দরজা ভিতর থেকে লক করতে ভুলে গেছি। আমি ঘুমিয়েছিলাম। বাবা আস্তে করে আমার বিছানায় বসল। তারপর বাবা আমার সাথে যা করেছিল তা কোনো মেয়েদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার 2 মেয়ে, বড়টার নাম তুষ্টি আর ছোটটার নাম বৃষ্টি। তাদের মা খুব শখ করে মিলিয়ে 2 মেয়ের নাম রাখে। বড় মেয়ে ঢাকাতে থেকে কলেজে পড়ালেখা করে, আর ছোট মেয়ে আমার সাথে রাজশাহীতে থাকে। তাদের মা মারা যায় বছর 7 আগে। ছোট মেয়ের বয়স 13 বছর। আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। একজন বুয়া আছে, সারাদিন রান্না বান্না করে সন্ধেবেলা চলে যায়। বৃষ্টির বয়স 13 হলেও তাকে দেখতে অনেক লম্বা আর সুন্দরী। এখনই তার বড় বোনের সমান লম্বা হয়ে গেছে, কিন্তু মন মানসিকতা ঠিকই বাচ্চাদের মতো। এখনো বুয়াই তাকে স্নান করিয়ে দেয়, বুয়াই তাকে দেখাশোনা করে। আমি কাজের মানুষ, সারাদিন বাহিরে থাকি। মেয়েদের দিকে খুব একটা নজর দিতে পারি না। পুরনো বুয়াটাই সব সামলায়। তাই মেয়েদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। তারা আমাকে বেশ ভয় পায়। হঠাৎ একদিন বুয়া অসুস্থ হয়ে যায়। প্রায় 1 সপ্তাহ আসতে পারেনি। একদিন রাতে অফিস থেকে বাসায় এসে খেতে বসি। বৃষ্টি আমাকে ঠোঁট ফুলিয়ে বলল, বাবা আমাদের বুয়া 1 সপ্তাহ ধরে আসে না, তাই আমি গোসল পর্যন্ত করতে পারছি না। তুমি রোজ বাইরে থেকে খাবার নিয়ে আসো, এসব খেতেও আর ভালো লাগে না। তুমি কাল থেকে নতুন কোনো বুয়া নিয়ে আসো প্লিজ। আমি ঠাট্টা করে বললাম, গোসল না হয় আমিই করিয়ে দিলাম, কিন্তু খাবারের যখন সমস্যা তো নতুন বুয়া তো খুঁজতেই হয়। বৃষ্টি বলল, ঠিক আছে, কাল গোসল করিয়ে দিও। আমি খাওয়া বন্ধ করে মেয়ের দিকে চাইলাম। বৃষ্টি দেখতে খুব সুন্দর হয়েছে, একদম তার মায়ের মতো। আমি বৃষ্টির দিকে তাকিয়ে থাকতাম, কারণ আমার মেয়ে বৃষ্টি ঠিক তার মায়ের মতো হয়েছে। আমি আমার মেয়ের চেহারার দিকে তাকালে আমার স্ত্রীকে যেন খুঁজে পেতাম। আমি ভাবতে লাগলাম, মেয়েটি তো বড় হয়েছে, তারপরও এখনো বাচ্চাদের মতো আচরণ করে। তাকে গোসল না করিয়ে দিলে সে গোসল করবে না। আমি বাবা হয়ে মেয়ের দায়িত্ব তো নিতে হবে। আমি বৃষ্টিকে বললাম, তুই এখন নিজের গোসল করা নিজে শিখ, কারণ কিছুদিন পর তো তোর শ্বশুর বাড়ি যেতে হবে। মেয়ে তখন বলল, বাবা আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাব না। আমি তোমার সাথে সারা জীবন থাকব। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি আমার মেয়ের কথা শুনে অবাক হয়েছিলাম। এই মেয়েকে নিয়ে আমি কি যে করি। পরের দিন তাকে আমি গোসল করিয়ে দিলাম, নিজ হাতে তুলে ভাত খাওয়াইয়া দিলাম। তারপর মেয়ে আমার শান্ত হলো। আমি বললাম, যাও বৃষ্টি, এবার তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। সে বায়না করে বলল, বাবা ঠিক আছে, বড় আপুকে ছাড়া আমি একা আমার রুমে ঘুমাতে ভয় করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, শোন মা, কিছুদিন পর থেকে তুই আমার রুমে ঘুমাবি। ঠিক আছে, এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো মা। তারপর মেয়ে যখন তার নিজের রুমে ঘুমাতে গেল, আমি গভীর রাতে আমি ধীরে ধীরে মেয়ের শোবার ঘরে গেলাম। গিয়ে দেখি সে টিভি দেখছে। আমি তাকে গিয়ে বললাম, মা তুমি এখনো টিভি দেখছো? আমার মেয়েকে বললাম, মারে তোর মুখের দিকে তাকালে তোর মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠে। আমার কথা শুনে সে খুব খুশি হলো। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম। আমি যেন আমার মেয়ের মাঝে আমার স্ত্রীকে খুঁজে পেলাম। আমি যখন এভাবে তাকিয়েছিলাম, সে কিছুটা অবাক হলো, বলল, তোমার কি হয়েছে বাবা? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমার খুব আদরের মেয়ে, তাই না বাবা? আমি বললাম, হ্যাঁ মাম্মি, তুমি খুব আদরের মেয়ে আমার। আমার বাবা বলল, মাম্মি তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? বাবা, মাম্মি তুমি আমার কথাটা রাখবে মাম্মি। আমার মেয়ে বলল, বাবা তুমি আমার জন্মদাতা, আর তোমার কথা কি আমি ফেলতে পারি? আমি তোমার সব কথা রাখব। তোমার কথা না রাখলে যে আমার অমঙ্গল হবে। আমি ভাবতে লাগলাম, কিভাবে কি করা যায়। হঠাৎ বুদ্ধি এলো মাথায়। আমি তাকে গম্ভীর হয়ে জিজ্ঞেস করলাম, কতদিন গোসল করিস না মা? প্রায় 1 সপ্তাহ। তাই? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে আজ গোসল করিয়ে দেই। কাজের বুয়া আসবে কোনোদিন, আর তুমি এতদিন গোসল ছাড়া থাকবা মাম্মি। গোসল না করলে ঘুম হবে না মাম্মি রাতে। তাই চলো আগে গোসলটা করিয়ে দেই। তুমি আমার মেয়ে, আমি তোমার যত্ন না করলে লোকে মন্দ বলবে। তাছাড়া আমি তোমাকে এভাবে থাকতে দিতে পারি না। চলো মাম্মি, তোমাকে গোসলটা করিয়ে দেই। এতদিন গোসল না করলে শরীর খারাপ হবে।
মেয়ে বলল, এখন তো রাত, কাল সকালে করি আব্বু। আমি আমার মেয়ের কথা মেনে নিলাম। তবে মা, কাল তো আমি কাজে চলে যাব, ফিরতে আবার রাত হবে। মেয়ে বলল, ঠিক আছে বাবা, তাহলে কাল রাতে তুমি গোসল করিয়ে দিও। যাও বাবা, এখন গিয়ে ঘুমাও। আমিও ঘুমাবো। ঠিক আছে মা, তাহলে তুই ঘুমিয়ে পড়। আমিও ঘুমাতে গেলাম। পরের দিন সকালে উঠে আমি আমার মেয়েকে বললাম, মা, আজ বাড়িতে কেউ নেই, তাই বাড়িটা একদম খালি পড়ে থাকবে। তোমার আজ আর স্কুলে যেতে হবে না, কাল স্কুলে যেও। আমি বাবার কথা শুনে খুব খুশি হলাম, কারণ আজ সারাদিন টিভি দেখতে পারবো। সেদিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখেছিলাম, বড় আপুর সাথে ফোনে কথা বলেছিলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাবা এখনো বাড়িতে ফিরছে না। আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বাবা প্রায় রাত 10টার দিকে বাড়িতে ফিরল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এত দেরি হলো কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, তোমার কোনো খবর নাই। বাবা বলল, মা, আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন চলো মা, গোসল করিয়ে দেই। মেয়েটা বলল, বাবা, আমি আজ গোসল না করলে হয় না, খুব শীত লাগছে। আমি মেয়েকে বললাম, মা, আজ তোমার গোসল করতে হবে, নইলে তোমার শরীরে অসুখ হয়ে যাবে, শরীরের সর্দি জ্বর আসতে পারে। আমি বাবার কথা শুনে বললাম, ঠিক আছে বাবা, চলো আমি গোসল করব। আমি তাকে বাথরুমে নিয়ে গেলাম। তারপর আমার ছোট মেয়েটাকে গোসল করিয়ে দিলাম। আমার লক্ষ্মী মেয়েটা বলল, বাবা, আজ মাথাটা অনেক ভালো লাগছে, আমার শরীরটা ভালো লাগছে। আমি বললাম, গোসল হচ্ছে আল্লাহর নেয়ামত, গোসল না করলে শরীর ভালো লাগে না, রাতে ঘুম হয় না। আজ তোর অনেক ভালো ঘুম হবে। তারপর রাতের খাবার খেয়ে যখন আমি ঘুমাতে গেলাম, আমার মেয়ে বলল, বাবা, আজ তুমি আমার রুমে ঘুমাবে, কারণ এই রুমে আমি একা একা থাকতে ভয় লাগে। আগে তো আপু আর আমি একসাথে থাকতাম। আমি আমার মেয়ের কথা শুনে বললাম, ঠিক আছে মাম্মি, তুমি আমার রুমে চলে আসো। আমি আর আমার মেয়ে গল্প করতে শুরু করলাম। আমার মেয়ে আমায় জিজ্ঞেস করল, বাবা, তুমি মায়ের অভাব বোধ করছো? হ্যাঁ মা, তোর মা তুই অনেক ছোট থাকতে মারা গিয়েছিল। আমি তোদের কথা চিন্তা করে আমি আর কোনো বিয়া করিনি, কারণ সৎ মা বাড়িতে নিয়ে আসলে আরো যন্ত্রণা বাড়বে। তাই এইসব ভেবে আর বিয়ে করিনি, কারণ তোদের মুখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব। বাবার কথা শুনে আমার কান্না চলে আসছিল। আমার বাবা তার নিজের সুখ খুঁজেননি, আমাদের সুখের জন্য বাবা সারাটা জীবন এভাবে কাটিয়ে দিল। আসলে এরকম বাবা হয় না এই যুগে, কিন্তু আমি যে ভাবনাটা ভেবেছিলাম সেটা আমি ভুল ভেবেছিলাম। জানি না সেটা ভুল না সঠিক। আমি পরদিন রাতে বাবার রুমে থাকতে চাইনি, কারণ রাতে বাবা নাক ডাকে। এটাও সমস্যা ছিল না, আমি বাবাকে পাশে রেখে মোবাইল দেখতে পারি না। আর সেই জন্য সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমি আমার রুমে একা ঘুমাবো। আমি পরদিন বাবাকে বললাম, বাবা, আজ আমি একা একা আমার রুমে ঘুমাবো। আর সেদিনেই ঘটল আসল ঘটনা। আমি রাতে আমার রুমে যখন ঘুমাতে গেলাম, তখন বাবা আমায় ডাক দিয়ে বললেন, মাম্মি, আজ তুমি তোমার রুমে একা ঘুমাতে ভয় পাবে না? মেয়ে আমার বলল, না বাবা, আমি তো দিন দিন বড় হচ্ছি, আর এখন আমার একা একা রুমে ঘুমাতে ভয় করে না বাবা, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। আজ 15 বছর ধরে আমি একা। আমার স্ত্রী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্ত্রী দেখতে অনেক সুন্দরী ছিল। আমার তো মন চায় অনেক কিছু করার। যাই হোক, আমার চোখে ঘুম আসছিল না। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। আমি আস্তে করে আমার মেয়ের রুমের দরজার কাছে গেলাম। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। আমার মেয়ে হয়তো দরজাটা ভিতর থেকে লক করতে ভুল গেছে। আমার আর কষ্ট হলো না। আমি রুমের ভিতর ঢুকলাম। আমার মেয়ের দিকে তাকিয়ে দেখি কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। মনে হচ্ছে নিষ্পাপ একটা মেয়ে। তাকে ড্রিম লাইটের আলোতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, ঠিক তার মায়ের মতো। আমার কাছে মনে হলো এটাই বুঝি আমার স্ত্রী। আমার নিজের মেয়েটাকে দেখে আমার অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। আমি ধীরে ধীরে মেয়ের বিছানার পাশে গিয়ে বসলাম। এক নজর তার দিকে তাকালাম। আমার অনেক ভয় করছিল, যদি আমার মেয়ে এখন জেগে যায়, তখন কি ভাববে? আমি ভুলে গিয়েছিলাম এটা আমার মেয়ে শুয়ে আছে। এটা আমার জন্য একটা বড় সুযোগ। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার মেয়ে জেগে উঠল। জেগে আমায় দেখে চমকে উঠল আর বলতে লাগলো, বাবা, এত রাতে আমার রুমে কি করছো?
আমি বললাম, কেন, আমি কি তোমার রুমে আসতে পারি না? কিন্তু বাবা, আমি তো দরজা লক করে ঘুমাচ্ছিলাম। তুমি রুমের ভিতরে ঢুকলে কি করে? আমি বললাম, মা, তুই ঘুমানোর আগে দরজা লক করতে ভুলে গিয়েছিলি, আর তাই তো তোর রুমে আসতে পারলাম। বাবা, তুমি ইদানিং কেমন জানি হয়ে গেছো। যাও তোমার রুমে গিয়ে ঘুমাও। যখন তখন আমার রুমে হুট ঘরে চলে আসো। পরদিন সকালে আমি আমার মেয়েকে বললাম, মা, গোসল করবি না? আমি চলে গেলে কে তোরে গোসল করাবে? মেয়ে তখন বলল, বাবা, আজ থেকে তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজেই গোসল করতে পারবো। আমি আমার মেয়ের কথা শুনে ভাবলাম, মেয়ে কি আমার মনের কথা জেনে গেছে? আরেক মনে ভাবলাম, সে আমার মনের খবর কি করে জানবে? আমি রাতে বাড়িতে ফিরলাম, ফিরে দেখি মেয়ে ঘরে বসে টিভি দেখছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, বৃষ্টি, আজ তুই আমার রুমে ঘুমাবি? কারণ আমার শরীরটা ভালো না। আমি বাবার বাহনা কিছুটা বুঝতে পারছি, কারণ বাবার ইদানিং মনের ভিতর খারাপ কিছু চলছে। আমার বাবাকে সন্দেহর সৃষ্টি হলো। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর বাবার রুমে ঘুমাবো না। বাবা ইদানিং পাগলের মতো হয়ে গেছে। আমি আজ আমার রুমে ঘুমাতে গেলাম। রাতের শরীরটা ক্লান্ত ছিল, তাই আজ সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম। রাত যখন গভীর হলো, আমি অনুভব করলাম আমার রুমে কে যেন প্রবেশ করছে, আমার সাথে অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে। আমি যখন বুঝতে পারলাম, আমি ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পাইলাম। আমি বাবাকে বললাম, বাবা, এত রাতে আমার রুমে কেন আসলে? আর আমার সাথে এমন আচরণ কেন করছো? বাবা, তুমি ভুলে গেছো আমি তোমার মেয়ে। তুমি এখনই রুম থেকে বাহির হয়ে যাও। বাবা তখন চিৎকার করে বলল, আমি এ রুম থেকে যাব না। এই রুমে আমার স্ত্রী লুকিয়ে আছে। বের করে দাও আমার স্ত্রীকে। বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য তো, বাবা, এসব কি বলছা? বাবা, আমি তোমার আদরের মেয়ে, তুমি এসব কি বলছো বাবা? তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। বাবা আমায় বলল, আজ আমি মরে যাব, তাও আজ এই রুম থেকে বের হব না। বাবার এমন কথা শুনে আমি বাবাকে একটা ধাক্কা মেরে ফেলে দিলাম। বাবা তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি বড় আপুকে ফোন দিলাম। বড় আপু আর আমি বাবাকে হাসপাতালে নিয়ে গেলাম। বাবা 3 দিন যাবত অজ্ঞান ছিল। বড় আপু আমায় বলল, তুই নিজের বাবাকে ধাক্কা মারলি। আপু, তুই জানিস না, বাবা প্রতি রাতে আমার রুমে আসতো, অন্যরকম আচরণ করার চেষ্টা করত। তাই আজ আমি বাবাকে কখন যে ধাক্কা মারলাম তা বুঝতে পারিনি। বাবার যখন জ্ঞান ফিরল, ডাক্তার বলল, আপনার বাবা পাগল হয়ে গিয়েছে। ওনার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, আর তাই আপনার সাথে এরকম খারাপ করত। ডাক্তারের কথা শুনে আমি কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, আমি বড় ভুল করে ফেলেছি। আমার বাবা জ্ঞান হারা ছিল, আর তাই তো আমার সাথে এরকম করত। বাবা তো আগে এরকম করত না। আমাদের কথা শুনে বাবা বেড থেকে উঠে বসল, আর আমাদের 2 বোনকে উদ্দেশ্য করে বলতে লাগল, শোনো মা, ডাক্তার ভুল বলেছে। আমি পাগল নই, আমার মাথাও ঠিক আছে। আমি 15 বছর ধরে তোদের মাকে দেখি না, আর তাই সে আমার পাশে না থাকাতে আমি সারাক্ষণ চিন্তায় ডুবে থাকতাম। আমার কিছুই ভালো লাগতো না। কিন্তু আমার ছোট মেয়ে বৃষ্টির দিকে তাকালে আমার মনে হতো আমার স্ত্রীকে খুঁজে পেয়েছি, কারণ বৃষ্টি দেখতে হুবহু তার মায়ের মতো। আর তাই আমার মেয়ে হিসেবে বৃষ্টিকে দেখতাম। এতে আমার চিন্তা কমে যেত। আমি প্রতি রাতে তার রুমে গিয়ে তার কাপড় চোপড় এলোমেলো থাকলে আমি তা গুছিয়ে দিতাম। এটা কি আমার অপরাধ? আমার নিজের মেয়েকে স্নেহ করা কি আমার অপরাধ? আমার মেয়েকে আমি দেখতে না পেলে আমার খুব কষ্ট হতো রে মা। আমার মেয়েকে আমি সবসময় চোখে চোখে রাখা, সেটাও কি আমার অপরাধ? বাবার মুখে এমন কথা শুনে আমি হাও মাও করে কান্না করতে শুরু করলাম। বাবার পায়ে ধরে আমি বাবার কাছে ক্ষমা চাইলাম। বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে তোমার মতো বাবা পাওয়া এখনকার যুগে ভাগ্যর ব্যাপার। বাবাও আমাকে ক্ষমা করে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না মা। তুই কাঁদলে যে আমি সহ্য করতে পারি না। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
হুম।